এখন শুনবেন লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস হিমুর দ্বিতীয় পর্ব। মুর্শিদ সাহেব সম্ভবত বাসায় ফেরেননি। এখন সবে সন্ধ্যা। যাদের ঘরে কোনো আকর্ষণ নেই তারা সন্ধ্যাবেলা ঘরে ফেরে না। ঠিক সন্ধ্যায় তারা এক ধরনের অস্থিরতায় আক্রান্ত হয়। এই অস্থিরতা শুধু মানুষের বেলাতেই যে হয় তা না, পশু পাখিদের ক্ষেত্রেও হয়। সেই কারণেই হয়তো সব ধর্মে সন্ধ্যাবেলা উপাসনার সময়। মনের অস্থিরতা দূর করে মনকে শান্ত করার এক বিশেষ প্রক্রিয়া। পরম রহস্যময় মহাশক্তির কাছে আবেদন, আমাকে শান্ত করো, আমার অস্থিরতা দূর করো। দিনের কর্ম সমাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অস্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারই সনে। খোলা গেট দিয়ে ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, তবে দরজায় তালা নেই। কয়েকবার ধাক্কা দিতেই মোর্শেদ সাহেব দরজা খুলে দিলেন। মুখ শুকিয়ে কালো হয়ে আছে, মাথা ভেজা। কি ব্যাপার মোর্শেদ সাহেব? কিছু না ছোট মামা, আসুন ভিতরে আসুন। শরীর খারাপ? জি, দুপুরে একবার অ্যাপিলেপটিক সিজার হলো। মেঝেতে পড়েছিলাম, ঘরে কেউ ছিল না। একা থাকেন? জি। বাতি জ্বালাননি কেন? সন্ধ্যাবেলা বাড়িঘর অন্ধকার দেখতে ভালো লাগে না। মোর্শেদ সাহেব বাতি জ্বালালেন। আমি বসতে বসতে বললাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? ওদের কাউকে সঙ্গে এনে রাখতে পারেন। আপনি অসুস্থ মানুষ, একজন কারো তো আপনার সঙ্গে থাকা দরকার। ছোট ভাই আছে, সে কানাডায় থাকে। ছোট বোন ঢাকাতেই আছে, ওর নিজের স্বামী সংসার আছে। ওকে বিরক্ত করতে ইচ্ছা করে না। আমি হলাম সবার বড়। এসার সঙ্গে কি এর মধ্যে দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। ও এসেছিল। নিজেই এসেছিল? বাহ, ভালো তো। ওর দাদিমাকে নিয়ে এসেছিল। আমাকে বোঝালো যে ডিভোর্সই আমাদের দুজনের জন্য মঙ্গলজনক। আমিও দেখলাম এসা ঠিকই বলছে। তাছাড়া বেচারি আমার সঙ্গে থাকতে চাচ্ছে না। আমি তো জোর করে কাউকে ধরে রাখতে পারি না। তা তো বটেই, পশুকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, মানুষকে যায় না। আমি এসার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে গিয়ে কাগজপত্র সই করে এসেছি। ভালো করেছেন। এসার জন্য হয়তো ভালো হয়েছে, আমার জন্যে না। আমার মনটা খুব খারাপ মামা। আপনাকে চা করে দিই? ঘরে আর কিছু নেই, শুধু চা। শুধু চাই দিন। রান্নাবান্না কি আপনি নিজেই করেন? চাটাই নিজে বানাই, বাকি খাবার হোটেল থেকে খেয়ে আসি। সেখানেও বেশি দিন খাওয়া যাবে না, গেলেই টাকার জন্য তাগাদা দেয়। আচ্ছা মামা, আমার ক্যামেরাটি কি বিক্রির ব্যবস্থা করেছেন? এর সঙ্গে আলাদা একটা জুম লেন্স আছে। লেন্সটা আমার ভাই কানাডা থেকে পাঠিয়েছে। আপনার ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা চেয়ে চিঠি লিখলে কেমন হয়? না না, তা হয় না, ছোট ভাই তো। আপনি ক্যামেরা বিক্রির ব্যবস্থা করে দিন। ক্যামেরা বিক্রির টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন? আমি বেশি দিন বাঁচব না ছোট মামা, আমার শরীর খুব খারাপ। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, আগে ছিল না। কি উপসর্গ? মাথার ভেতরে ঝিঝি পোকা ডাকে, ঝিঝি শব্দ হয়। সবসময় যদি হতো তাহলে আমি অভ্যস্ত হয়ে যেতাম। সবসময় হয় না, মাঝে মাঝে হয়। আমি চা খেলাম। মুর্শিদ সাহেবের ঘর দুয়ার দেখলাম। একা মানুষ, কিন্তু ঘর খুব সুন্দর করে সাজানো, দেখতে ভালো লাগে। মুর্শিদ সাহেব? জি ছোট মামা? আপনার ঘর তো খুব সুন্দর করে সাজানো, দেয়ালে ছবি নেই কেন? আপনার এত দামি ক্যামেরা, ঘর ভর্তি ছবি থাকা উচিত ছিল। ছবি ছিল, অনেক ছবি ছিল, সব এসার ছবি। এসা বলল, আমার ছবি দিয়ে ঘর ভর্তি করে রাখার তো কোনো মানে নেই। তোমার এখন উচিত আমাকে দ্রুত ভুলে যাওয়া। ছবি থাকলে তুমি তা পারবে না। তাছাড়া তুমি নিশ্চয়ই আবার বিয়ে করবে। তোমার নতুন স্ত্রী আমার ছবি দেখলে রাগ করবে। ছবিগুলি তুমি আমাকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। ভালো করেছেন, চলুন আমরা এখন বের হই। কোথায় যাব? আমার একটা চেনা ভাতের হোটেল আছে, আপনাকে পরিচয় করিয়ে দিয়ে আসি। ওদের রান্না খুব ভালো। তার চেয়ে বড় কথা, বাকিতে খাওয়া যাবে। মাস পুরালেই টাকা দিতে হবে না, একসময় দিলেই হলো। মোর্শেদ সাহেব উজ্জ্বল মুখে বললেন, চলুন। ক্যামেরাটিকে এখন দিয়ে দেব? দিন। মজনু মিয়া আমাকে দেখেই গম্ভীর মুখে বলল, হিমু ভাই, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা শুনব, তার আগে আপনি আমার এই ভাগ্নিকে দেখে রাখুন। এর নাম মোর্শেদ। এ আপনার এখানে খাবে। টাকা পয়সা একসময় হিসেব করে দেয়া হবে, আপনি খাতায় লিখে রাখবেন। মজনু মিয়া বিরস মুখে অন্যদিকে তাকিয়ে রইল। অন্যদিকে তাকিয়ে আছেন কেন? আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে।
বলুন, প্রাইভেট কথা, শুনছি। আসেন, বাইরে আসেন। আমি মোর্শেদকে বসিয়ে বাইরে এলাম। মজনু মিয়া দুঃখিত গলায় বলল, আমি আপনারে খুবই প্যার করি হিমু ভাই। তা জানি। আপনার উপর মনটা আমার খুব খারাপ হয়েছে। কাজটা আপনি কি করলেন? কোন কাজটা? ওই দিন দুপুর রাতে মোস্তফাকে বললেন মোরগ পোলাও করো। আপনারা 7টা মানুষ মিলে 4টা মুরগি খেয়ে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, খেয়েছেন, ভালো করেছেন। 4 মুরগির জন্য মজনু মিয়া মরে যাবে না। তাহলে সমস্যা কি? ওই রাতে আপনি বললেন আমি 2 দিন হোটেলে আসবো না, বলেন নাই? বলেছি। কথাটা আপনি এদের বলতে পারলেন, আমারে বলতে পারলেন না? আপনাকে বললে কি হতো? আমি সাবধান থাকতাম। সাবধান থাকলে কি অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়েছিল। মজনু মিয়া বিরক্ত মুখে বলল, আপনি এমন একটা ভাব ধরলেন যেন কিছুই জানেন না। আপনি পীর ফকির মানুষ, কামেল আদমি, এটা আর কেউ না জানুক, আমি জানি। আপনারে যে খাতির করি, ভালোবাসা থেকে যতটা করি, ভয়ে তার চেয়ে বেশি করি। কখন কি ঘটনা ঘটবে এটা আপনি আগে ভাগে জানেন, জানেন না? আমি কিছু বললাম না। মজনু মিয়া বলল, আপনি ঠিকই জানতেন যে আমার অ্যাক্সিডেন্ট হবে, রিক্সা থেকে পড়ে পা মচকে যাবে। তারপরেও আমাকে না বলে অন্য সাবেরে বললেন। কাজটা কি ঠিক হলো হিমু ভাই? বেশি ব্যথা পেয়েছেন? অল্পের জন্যে পা ভাঙে নাই, মচকে গেছে। 7 দিন হয়ে গেছে, এখনো ঠিক মতো পা ফেলতে পারি না, চিলিক দিয়ে ব্যথা হয়। আপনার প্রাইভেট কথা শেষ হয়েছে মজনু মিয়া? জি, শেষ হয়েছে। আবার এক বন্ধুকে নিয়ে এসেছেন, দেখে মনে হলো তার মাথা আউলা, ইয়াদ সাহেবের মতো যন্ত্রণা করবে। ইয়াদ কি এখনো আসে? তাকে তো আসতে নিষেধ করেছি। না, উনি আর আসেন না। উনি আছেন কেমন? জানি না কেমন, অনেকদিন দেখা হয় না। ভালোই আছে মনে হয়। মজনু মিয়া, ক্যামেরা কিনবেন? ক্যামেরা? জি, ক্যামেরা মিনলটা, সঙ্গে জুম লেন্স আছে। আমি ক্যামেরা দিয়ে কি করব? আমি বেচি ভাত। ভাতের ছবি তুলবেন? পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছবি হলো ভাতের ছবি, ধবধবে সাদা। মজনু মিয়া বিরক্ত হয়ে বলল, আপনি বড় উল্টাপাল্টা কথা বলেন হিমু ভাই, আগামাথা কিছুই বুঝি না। ক্যামেরা কিনবেন না? জি না। জিনিসটা কিন্তু ভালো ছিল, সস্তায় ছেড়ে দিতাম। মাগনা দিলেও আমি নিব না হিমু ভাই। আসেন, চা খান নাকি ভাত খাবেন? ভালো সরপুটি আছে। ভাত খাবো না, ক্যামেরা বিক্রির চেষ্টা করতে হবে। চলি মজনু মিয়া। আমি চলে গেলাম তরঙ্গিনী স্টোরে। মুহিব সাহেব নেই। নতুন একটি ছেলে বিরস মুখে দরজা বন্ধ করছে। রাত মাত্র 11টা, এর মধ্যেই দোকান বন্ধ। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভালো আছেন? সে সরু চোখে তাকালো, কিছু বলল না। মুহিব কোথায়? ওনার চাকরি চলে গেছে। উনি কোথায় আমি জানি না। চাকরি কেন গেল? জানি না, মালিক জানে। আপনি ওনার কে হন? কেউ হই না। টেলিফোন করতে এসেছি। টেলিফোন করা যাবে? জি না, মালিকের নিষেধ আছে। 5টা টাকা যদি দেই আপনাকে, তাহলে করা যাবে? লোকটা টেলিফোন খুলে দিল। আমি ডায়াল ঘোরাতে ঘোরাতে বললাম, মুহিবকে বদলে আপনাকে নেওয়া মালিকের ঠিক হয়নি। আপনার হলো চোর স্বভাব। মাত্র 5 টাকার জন্য মালিকের নিষেধ অমান্য করেছেন, 100 টাকার জন্য তো দোকান খালি করবেন। লোকটা আমার দিকে ভীত চোখে তাকাচ্ছে। আমি তাকে অগ্রাহ্য করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ডাক্তার ইরতাজুল করিম বললেন, কাকে চাচ্ছেন? আপনাকে। আমি হিমু, চিনতে পেরেছেন? পারছি। কি চান? কিছু চাচ্ছি না। আপনি কি ক্যামেরা কিনবেন? ভালো ক্যামেরা। হিমু সাহেব, রাত দুপুরে আমি রসিকতা পছন্দ করি না। এটা কিন্তু সাধারণ ক্যামেরা না, এর সঙ্গে দুজন মানুষের ভালোবাসার এবং ভালোবাসা ভঙ্গের ইতিহাস জড়ানো আছে। আমি আপনাকে সস্তায় দেব। খট করে শব্দ হলো। ডাক্তার ইরতাজুল করিম টেলিফোন নামিয়ে রাখলেন। রাত ঠিক 11:30টায় আমি নিতুকে টেলিফোন করলাম। নিতু আমার গলা খুব ভালো করে চেনে। খুব তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে বলছেন? আমি বললাম, সরি, রং নাম্বার হয়েছে। নিতু তৎক্ষণাৎ বলল, রং নাম্বার হয়নি, আপনি ঠিকই করেছেন। ইয়াদকে চাচ্ছেন? ও বাসায় নেই। আমি ইয়াদকে চাচ্ছি না, আপনার সঙ্গেই কথা বলতে চাই। আমার সঙ্গে আবার কি কথা? জরুরি কথা। টেলিফোনে বলা যাবে? টেলিফোনে বলা না গেলে আপনি চলে আসুন, গাড়ি পাঠাচ্ছি। আপনি কোথায় আছেন বলুন। গাড়ি পাঠাতে হবে না, টেলিফোনে বলা যাবে। আপনি কি একটা ক্যামেরা কিনবেন? কি কিনবো? ক্যামেরা,
সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা, অটোমেটিক ম্যানুয়াল দুটাই আছে, প্লাস একটা জুম লেন্স। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা হলেও ভালো জিনিস। চোরাই মালের ব্যবসা কবে থেকে শুরু করেছেন? চোরাই মাল না, জেনুইন পার্টির ক্যামেরা কিনবেন কিনা বলুন। আপনার কি করে ধারণা হলো যে আমার ক্যামেরা নেই, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য আমি আগ্রহী? আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, খুব যারা বড়লোক, সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি তাদের এক ধরনের আগ্রহ থাকে। বঙ্গবাজারে যেসব পুরনো কোট বিক্রি হয়, তাদের বড় ক্রেতা হলেন কোটিপতিরা, তারাই আগ্রহী ক্রেতা। কোটিপতিদের সম্পর্কে আপনার খুব ভ্রান্ত ধারণা হিমু সাহেব। কোটিপতিদের কোনো কিছু সম্পর্কেই আগ্রহ থাকে না। যাই হোক, আপনার সঙ্গে আমি তর্কে যেতে চাচ্ছি না। আপনার ক্যামেরা আমি কিনব না, তবে কত টাকা আপনার দরকার আমাকে বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি। 1,500 দিতে পারবেন? এখন পাঠাবো? জি, পাঠিয়ে দিন। কোথায় আছেন, ঠিকানা বলুন। আমাকে পাঠাতে হবে না, আমি এক ভদ্রলোকের ঠিকানা দিচ্ছি, তার ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। আমি মোর্শেদ সাহেবের ঠিকানা দিলাম। টেলিফোনে শুনতে পাচ্ছি নিতু খসখস করে লিখছে। হিমু সাহেব, জি। আপনার একটা চিঠি পাঞ্জাবির পকেটে ছিল, পেয়েছেন? ইয়াদকে দিয়ে পাঠিয়েছিলাম। পেয়েছি। পড়েছেন? পুরোটা পড়তে পারিনি, অর্ধেকের মতো পড়েছি। আপনি কি আমাকে বিশ্বাস করতে বলছেন যে পুরো চিঠি আপনি পড়েননি, অর্ধেক পড়েছেন? বিশ্বাস করতে বলছি। আপনার আচার আচরণে কতটা সত্যি আর কতটা ভান দয়া করে বলবেন। 50-50, অর্ধেক ভান অর্ধেক সত্যি। এই চিঠিটা আমি পড়ে ফেলেছি, কিছু মনে করবেন না। আই এম সরি। আচ্ছা, আপনি কি রূপা মেয়েটিকে নিয়ে একদিন আমার বাসায় আসবেন? ওনাকে দেখব। উনি যদি আসতে না চান, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। আচ্ছা, একদিন নিয়ে যাব। এশা দরজা খুলে তাকিয়ে রইল। আমাকে চিনতে পারছে না। মাফলার দিয়ে মাথা ঢাকা, চিনতে না পারার সেটা একটা কারণ হতে পারে। কেমন আছেন? এশা যন্ত্রের মতো বলল, ভালো। আপনার পরীক্ষা কেমন হলো খোঁজ নিতে এলাম। ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকলাম। এশা দরজা বন্ধ করে দিল। রাত 8টা বাজে। টিভিতে বাংলা খবর হচ্ছে। খবর পাঠকের মুখ দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এদের বাড়ি পুরোপুরি নিঃশব্দ। একটু অস্বস্তি লাগে। আপনার দাদিমা ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছেন। কাজের মেয়েটা যে চলে গিয়েছিল ফিরেছে? না। আমি কি বসবো? বসুন। আমি বসলাম। এশা আমার মুখোমুখি বসল। তার চোখে আর চশমা নেই। সে মনে হয় শুধু পড়াশোনার সময়ই চোখে চশমা দেয়। মেয়েটার চোখ দুটা খুব সুন্দর। আজ এশাকে আরও সুন্দর লাগছে। একটু বোধহয় রোগাও হয়েছে। কানে সবুজ পাথরের দুটা দুল। ওই রাতে দুল দেখিনি। হিমু সাহেব, ওই দিন আপনি আমাদের কিছু না বলে চলে গেলেন কেন? আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলেন, কাজেই আপনাদের বিরক্ত করলাম না, বিদায় হয়ে গেলাম। এশা তীক্ষ্ণ গলায় বলল, আমি হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, আপনাকে কে বলল? ও বলেছে? আমি অনুমান করেছি। তারপর মোর্শেদ সাহেবের সঙ্গেও কথা বললাম, ওনার খিলগার বাসাতেও গিয়েছি। আমি আপনার ব্যাপার কিছু বুঝতে পারছি না। ওকে কি আপনি আগে থেকে চিনতেন? না, চিনতাম না, ওই রাতেই প্রথম পরিচয় হলো। সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন? সবসময় তাই করেন? কাউকে পছন্দ হলে করি। ওনাকে আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এসা চাপা গলায় বলল, পাগল কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এমন মানুষরা কম্পেনিয়ন হিসেবে খুব ভালো। সাধারণ মানুষরা বোরিং হয়, কিন্তু এরা বোরিং হয় না। আপনার কাছে কিন্তু হয়েছে। আমার কাছে হয়েছে তার কারণ তার সঙ্গে আমাকে জীবনযাপন করতে হয়েছে। একজন বিকৃত মস্তিষ্ক মানুষের সঙ্গে জীবনযাপন ক্লান্তিকর ব্যাপার। যাই হোক, আপনি এসেছেন যখন বসুন। দাদিমা বাসায় নেই, উনি চলে আসবেন। আপনি চা খেতে পারেন। আজ ঘরে চা, চিনি সবই আছে। আমি আজ উঠব, কোনো একদিন ভোরবেলায় আসব। না, আপনি বসবেন। দাদিমা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি চলে যাওয়ায় ওই দিন আমার উপর খুব রাগ করেছিলেন। ওনার ধারণা আমি আপনাকে বিদায় করে দিয়েছি। আজ আপনি দাদিমার মাথা থেকে ওই ধারণা দূর করবেন এবং আপনার ঠিকানা লিখে রেখে যাবেন। আপনার দাদিমা না আসা পর্যন্ত আমাকে এখানে একা একা বসে থাকতে হবে? আমি থাকবো আপনার সঙ্গে, একা বসিয়ে রাখবো না।
আমরা কি নিয়ে কথা বলবো? দুজন মানুষ তো চুপচাপ মুখোমুখি বসে থাকতে পারে না, আমাদের কথা বলতে হবে। বলুন কথা। আপনার দাদিমার কি ফিরতে রাত হবে? বেশি রাত হবার কথা না, তিনি জানেন আমি এখানে একা আছি। আমি টিভির দিকে মুখ ফিরিয়ে নিলাম। শব্দহীন খবর পাঠ দেখতে মন্দ লাগছে না, একটা আলাদা মজা আছে। খবর পাঠকদের কখনোই খুব খুঁটিয়ে দেখা হয় না, তাদের কথাই শুধু শোনা হয়। কথা বন্ধ করে দিলেই শুধু ব্যক্তি হিসেবে তারা গুরুত্বপূর্ণ হয়ে পড়েন, তাদের খুঁটিয়ে দেখতে ইচ্ছা করে। হিমু সাহেব। জি। ও যে অসুস্থ সেই খবরটি কি আপনাকে দিয়েছে? অ্যাপিলেপসির কথা বলছেন? হ্যাঁ। জি, উনি আমাকে বলেছেন। বিয়ের আগে কিন্তু আমাদের কিছু বলেননি। এমন ভয়ঙ্কর একটা অসুখ সে গোপন করে গেছে। বিয়ের আগে অসুখটা হয়তো ভয়ঙ্কর ছিল না, সবসময়ই ভয়ঙ্কর ছিল। 6 বছর বয়স থেকেই এই অসুখ নিয়ে সে বড় হয়েছে। তাহলে মনে হয় উনি অসুখে অভ্যস্ত হয়ে যাওয়ায় এটা হয়েছে। উনি ধরেই নিয়েছেন তার অসুখের ব্যাপারটা সবাই জানে, নতুন করে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। ইচ্ছা করে যে তিনি ব্যাপারটা গোপন করেছেন তা আমার মনে হয় না। আপনি কি তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন? তা করছি। উনি আমার বন্ধু মানুষ। বন্ধুকে বন্ধু ডিফেন্ড করবে, বাইরের কেউ করবে না। তাছাড়া এখন তো আপনারা আলাদা হয়ে গেছেন। ওনার যা কিছু মন্দ তা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? ওনার ভালো যদি কিছু থাকে তা নিয়েই থাকুন। ওর ভালো কিছু নেই, ও পুরোপুরি অসুস্থ একজন মানুষ। খিলগা বাসায় আপনি গিয়েছেন? সেখানে কি কোনো আম গাছ দেখেছেন? দেখেননি। ও কিন্তু প্রায়ই বাসার সামনে একটা আম গাছ দেখে, আম গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। একবার রাত দুপুরে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, এসা চলো আমরা দুজন গাছটার নিচে বসি। আপনি নিশ্চয়ই বসতে যাননি? না, যাইনি। গেলে ভালো হতো। আপনি যদি বলতেন চলো বসি গাছের নিচে, কিংবা যদি বলতেন তোমার এই আম গাছের ডালে একটা দোলনা টানিয়ে দাও, আমি দোলনায় চড়বো, তাহলে খুবই ইন্টারেস্টিং হতো। এতে কি পাগলামির প্রশ্রয় দেওয়া হতো না? না, হতো না। আপনি যাকে পাগলামি ভাবছেন তা হয়তো পাগলামি নয়। আলেকজান্ডার পুশকিন তার বাড়ির পেছনে সবসময় একটা দিঘি দেখতে পেতেন। জ্যোৎস্না রাতে দিঘির পাড়ে বেড়াতে যেতেন। একজন বিখ্যাত ব্যক্তি পাগলামি করে গেছেন বলেই কি পাগলামিকে স্বীকার করতে হবে? না, হবে না, এমনি বললাম। আপনি ওই লোককে ছেড়ে এসে ভালোই করেছেন। ও বেশি দিন বাঁচবেও না। স্বামীর মৃত্যু আপনাকে দেখতে হবে না, আপনাকে বিধবা শব্দটার সঙ্গে যুক্ত হতে হবে না। তাছাড়া একজন ভয়াবহ অসুস্থ রুগ্ন মানুষের সঙ্গে যুক্ত থেকে নিজের জীবনটাকে নষ্ট করবেন কেন? একটাই আপনার জীবন, একটাই পৃথিবী, দ্বিতীয় কোনো পৃথিবী আপনার জন্য নেই। সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া মোর্শেদ সাহেবের আপনাকে প্রয়োজনও নেই। তার আছে নিজস্ব পৃথিবী, নিজস্ব আম গাছ। অল্প যে কদিন বাঁচবেন তিনি তার আম গাছ নিয়ে কাটিয়ে দিতে পারবেন। আপনার তো কোনো আম গাছ নেই, কাজেই আপনার একজন বন্ধু প্রয়োজন। ওমর খৈয়াম পড়েছেন, এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। ও মারা যাবে কেন? শরীর খুবই খারাপ, তাছাড়া টাকা পয়সাও নেই, বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা খুব তাড়াতাড়িই মনে হয় বাড়ি থেকে বের করে দেবে। তখন খেয়ে না খেয়ে পথে পথে ঘুরতে গিয়ে কিছু একটা ঘটিয়ে ফেলবেন। আপনি জানেন না ওর অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে। ওই লোক কি আত্মীয় স্বজনের কাছে যাবে, হাত পাতবে ওদের কাছে? না। এসা এখন আমি উঠবো, আরেকদিন আসবো। আপনার দাদিমার জন্যে আর অপেক্ষা করতে পারছি না। আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। রাত 9টায় অ্যাপয়েন্টমেন্ট। 9টা বাজতে চলল। কবে আসবেন? খুব শিগগিরই আসবো। এসা আপনাকে আরেকটা কথা বলা প্রয়োজন মনে করছি। কথাটা হচ্ছে, আমার কথাবার্তা থেকে দয়া করে কোনো ভ্রান্ত ধারণা নেবেন না। মনে করবেন না আমি খুব কায়দা করে মোর্শেদ সাহেবের কাছে আপনাকে ফিরে যেতে বলছি। আপনি বলছেন না? অবশ্যই না। মোর্শেদ সাহেব যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেন আমি হয়তো বা বলতাম,
সেই সম্ভাবনা একেবারেই নেই। উঠি এশা। ডক্টর ইরতাজুল করিম সাহেবও ঠিক এশার মতো ভঙ্গিতে আমার দিকে তাকালেন, যেন চিনতে পারছেন না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি হিমু। কি ব্যাপার? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? আপনি ডায়েরিতে লিখে রেখেছেন। প্রথম যেদিন এসেছিলাম সেদিনই বলেছিলেন 1 সপ্তাহ পর রাত 9টার দিকে আসতে। বসবো? বসুন। শুরু করব? কি শুরু করতে চাচ্ছেন? জীবন কাহিনী? আমার বাবা কি করে আমাকে মহাপুরুষ বানানোর চেষ্টা করতে লাগলেন, তিনি কতটুকু পারলেন কতটুকু পারলেন না, অর্থাৎ ওই রাতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু। হিমু সাহেব। জি? আমার একটি মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। আপনি সেই খবর খুব ভালো করেই জানেন। ওর এখন স্কিন গ্রাফটিং হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া কেটে লাগানো হচ্ছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। রোগী দেখছি না, কিছু করার নেই বলে চেম্বারে বসে আছি। আমি তাহলে চলে যাই। এসেছেন যখন বসুন। আমার কাছে আপনার একটা ডিনার পাওনা আছে। আসুন আমরা একসঙ্গে ডিনার করি। ঘরে গত 7 দিন ধরে রান্নাবান্না হচ্ছে না। আমার স্ত্রী থাকেন হাসপাতালে, কাজেই আমরা কোনো একটা হোটেলে বসবো। আপনার আপত্তি আছে? না, আপত্তি নেই। চলুন তাহলে ওঠা যাক। আমরা গুলশান এলাকার একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। ডাক্তার সাহেব বললেন, এই রেস্টুরেন্টটা ছোট কিন্তু খাবার খুব ভালো। এদের কুক একজন ভিয়েতনামি মহিলা। তিনি খাবার তৎক্ষণাৎ তৈরি করে দেন। আপনি কি খাবেন? মেনু দেখে অর্ডার দিন। আমি নিজে শুধু একটা স্যুপ খাবো। আপনি কি মদ্যপান করেন? জি না। বিয়ার? বিয়ার নিশ্চয়ই চলতে পারে। আপনি খান, আমার লাগবে না। বিয়ারের ক্যান খুলতে খুলতে ডাক্তার সাহেব বললেন, আমি আপনার একটা বিষয় জানার জন্য আগ্রহী, আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা। এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? আমি ঠিক জানি না, মাঝে মাঝে যা ভাবি তা হয়ে যায়। সে তো সবারই হয়, আপনারও নিশ্চয়ই হয়। না, আমার হয় না। অবশ্যই হয়। ভালো করে ভেবে দেখুন, এরকম কি হয় না যে আপনি দুপুরে বাসায় ফিরছেন, আপনার মনে হলো আজ বাসায় বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, খেতে বসে দেখেন সত্যি তাই। এটা হচ্ছে কোইন্সিডেন্স। আমার ব্যাপারগুলিও কোইন্সিডেন্স, এর বাইরে কিছু না। আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো ক্ষমতা নেই? না। ডাক্তার সাহেব 3টি বিয়ার শেষ করে 4র্থ বিয়ারের ক্যানে হাত দিলেন। মদ্যপানে তিনি খুব অভ্যস্ত বলে মনে হচ্ছে না। চোখ টোক লাল হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে। হিমু সাহেব। জি? আমার কিন্তু ধারণা আপনার ক্ষমতা আছে। আপনার বাবা পুরোপুরি ব্যর্থ হননি। স্ট্রেঞ্জ কিছু জিনিস আপনার ভেতরে তৈরি করতে পেরেছে। তার একটি হচ্ছে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। এই ক্ষমতা আপনার প্রচুর আছে। এই ক্ষমতা অল্প বিস্তর সবারই আছে। আপনার অনেক বেশি আছে। ইয়াদ সাহেবের সঙ্গে কি রিসেন্টলি আপনার দেখা হয়েছে? না। আপনি কি জানেন তিনি গত 2 দিন ধরে ভিক্ষুক সেজে পথে পথে ঘুরছেন? দুরাত বাড়ি ফেরেননি? না, জানি না। ইয়াদ সাহেবের স্ত্রী আপনি আসার কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিলেন। ভদ্রমহিলা যে কি পরিমাণ মানসিক অর্ডিয়ালের ভিতর দিয়ে যাচ্ছেন তা তাকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আপনি তাকে কি বলেছেন? বলেছি এটা সাময়িক ঝোঁক, কেটে যাবে। ইয়াদ সাহেব বাসায় ফিরবেন। আপনার কি ধারণা হিমু সাহেব? কোন ধারণার কথা জানতে চাচ্ছেন? ইয়াদ সাহেব প্রসঙ্গে জানতে চাচ্ছি। ওনার ঝোঁক কাটতে কতদিন লাগবে? বলতে পারছি না, ঝোঁক নাও কাটতে পারে। তার মানে? খাওয়া বন্ধ করে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, মানুষ খুব বিচিত্র প্রাণী ডাক্তার সাহেব। সে সারা জীবন অনেক কিছুই অনুসন্ধান করে ফিরে। সেই অনেক অনুসন্ধানের একটি হলো তার অবস্থান। সে কোথায় খাপ খায় তা জানতে চায়। সেই বিশেষ জায়গাটা যখন পেয়ে যায় তখন তাকে নড়ানো কঠিন হয়ে পড়ে। আপনি ভুলে যাচ্ছেন হিমু সাহেব, মানুষ খুব র্যাশনাল প্রাণী। মানুষ মোটেই র্যাশনাল প্রাণী নয়। সমস্ত পশু পাখি কীটপতঙ্গ র্যাশনাল, মানুষ নয়। যখন বৃষ্টি হয় পাখি তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে গাছের নিচে আশ্রয় নেয়। এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এদের
কেউ কেউ ইচ্ছা করে বৃষ্টিতে ভেজে, কেউ কেউ গাছের নিচে দাঁড়ায় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে বৃষ্টিতে। সে মনে মনে ভিজতে থাকে। হিমু সাহেব। জি। আপনি কিছুই খাচ্ছেন না, খাবারটা কি আপনার পছন্দ হচ্ছে না? জি না, সব কিছুর মধ্যে ধোঁয়া ধোঁয়া গন্ধ পাচ্ছি। ডাক্তার সাহেব বিল মিটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কোথায় নামিয়ে দেব বলুন? কোথাও নামাতে হবে না, আমি এখান থেকেই হেঁটে হেঁটে চলে যাব। অনেকটা দূর কিন্তু। খুব দূর নয়। আবার কবে আপনার কাছে আসব ডাক্তার সাহেব? আপনাকে আর আসতে হবে না, আমি আপনার চিকিৎসা করব না। আপনার কি ধারণা আমি অসুস্থ না? বুঝতে পারছি না। আচ্ছা, গুড নাইট। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। মেসের অফিসে বাতি জ্বালিয়ে জীবনবাবু বসে আছেন। আমাকে দেখেই বললেন, আপনার জন্যে বসে আছি হিমু ভাই। আপনাকে বলেছি না আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়েছি? বিপদের কথাটা বলতে চান? জি। আসুন আমার ঘরে, বলুন। জীবনবাবু অনেকক্ষণ আমার ঘরের চৌকিতে বসে থেকে কিছু না বলেই চলে গেলেন। খুব জাঁকিয়ে শীত পড়েছে। আমার ঘরের জানলার একটা কাঁচ ভাঙা। শীতের ঠান্ডা হাওয়া আসছে। জীবনবাবুকে বলতে মনে থাকে না। আজ কি বার? বৃহস্পতিবার। পাশের ঘরে তাস খেলা হচ্ছে। হইচই শোনা যাচ্ছে। বিছানায় যাবার পর লক্ষ্য করলাম মাথা ধরা শুরু হয়েছে। ইরতাজুল করিম সাহেবকে এই মাথা ধরার কথাটা বলা হয়নি। টেলিফোন করার জায়গা পাচ্ছি না। গ্রিন ফার্মেসি বন্ধ। কম্পিউটারের নতুন একটা অফিস সেন্টার হয়েছে, ওদের টেলিফোন আছে, গেলেই টেলিফোন করতে দেয়। সার্ভিস সেন্টারটিও বন্ধ। এসেছি তরঙ্গিনী স্টোরে। নতুন ছেলেটা আমাকে দেখলেই বলে টেলিফোন নষ্ট। মিথ্যা বলছে বোঝাই যাচ্ছে। বলার সময় মুখের চামড়া শক্ত হয়ে গেছে। সে মনে হয় আগে থেকেই ঠিক করে রেখেছিল আমাকে দেখলেই বলবে টেলিফোন নষ্ট। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, গোটা 10 টাকা দিলে কি ঠিক হবে? বললাম তো নষ্ট। আপনার চাকরি কতদিন হয়েছে? তা দিয়ে আপনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করছি। মুহিব এসেছিল এর মধ্যে? না। ওর ঠিকানা জানেন? না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা দিয়ে কি করবেন? ছেলেটা কঠিন গলার স্বর বের করেছে। একে বিরক্ত করতে ভালো লাগছে। কি করে আরও রাগিয়ে দেয়া যায় তাই ভাবছি। আপনাদের এই দোকান খোলে কখন? খামাখা পেঁচাল পারতেছেন কেন? সওদা করার থাকলে সওদা করেন, নয়তো যান গিয়া। আপনার ঠিকানাটা তো এখনো বলেননি। আরে দুত্তুরি! আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বল পয়েন্ট কলম আছে? দেখান দেখি। সে একটা কলম সামনে রাখলো। তাকে দেখে মনে হচ্ছে কলম দিয়ে খোঁচা মেরে সে যদি আমার চোখ গেলে দিতে পারতো তাহলে খুশি হতো। দাম কত? 10 টাকা। বাংলাদেশি বল পয়েন্ট না? এগুলি 3 টাকা করে বাইরে বিক্রি করে। আপনার এখানে 10 টাকা কেন? আপনি বাইরে থেকে কেনেন। আমি আপনার এখান থেকেই কিনতে চাচ্ছি। 3 টাকার জিনিস বেশি হলে 4 টাকা হবে, তার চেয়েও বেশি হলে 5 টাকা। 10 টাকা কেন? দাম বেশি ঠেকলে কিনবেন না। মানিব্যাগ খুলে আমি আমার শেষ সম্বল 10 টাকার নোটটা দিয়ে 3 টাকা দামের বল পয়েন্ট কিনে বের হয়ে এলাম। টাকার সন্ধানে যেতে হবে। মাসের 1ম তারিখে ফুপা আমাকে 400 টাকা দেন। শর্ত একটাই, আমি কখনো তার বাসায় যেতে পারবো না। তার ছেলে বাদল যেন কখনো আমার দেখা না পায়। ফুপার ধারণা আমার প্রভাবে বাদলের সর্বনাশ হচ্ছে। বাদলকে বাঁচানোর একমাত্র উপায় আমার কাছ থেকে দূরে রাখা। 2 মাস ফুপার কাছ থেকে টাকা নেওয়া হয়নি। ফুপার অফিস ঘরে শীতকালেও এয়ার কুলার চলে। এয়ার কুলারের বিজ বিজ আওয়াজ না হলে বোধহয় তার মেজাজ আসে না। কেমন আছেন ফুপা? ফুপা ফাইল থেকে মুখ না তুলেই বললেন, ভেতরে আসো, অনেকদিন দেখা হয় না। তোমাকে তুই করে বলতাম না তুমি করে বলতাম ভুলে গেছি। ভালো আছো? জি। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে তুমি জেলে আছো। তোমার মতো লোক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াতে পারে না। এক সময় না এক সময় তাদের জেলে যেতেই হয়। এর মধ্যে পুলিশ ধরেনি তোমাকে? না। আমি অবশ্যই বাদলকে বলেছি তুমি জেলে আছো। তোমার 1 বছরের সাজা হয়েছে। না বললে তোমার খোঁজ বের করার জন্য অস্থির হয়ে পড়ত। আমি কি বসবো ফুপা? ফুপা বিস্মিত হয়ে বললেন, অনুমতি নিচ্ছ কেন? বসো। আপনার অফিসে ঢুকলেই নিজেকে অফিসের একজন কর্মচারী মনে হয়। আপনাকে মনে হয় বড় সাহেব। সামনে বসতে ভয় লাগে। ফুপা খুশি হলেন। ফাইল সরিয়ে আমার দিকে তাকালেন।
তোমার টাকা আলাদা করে রেখেছি। থ্যাঙ্কস ফুপা। নাও, খাম দুটা রাখো, 500 করে 1000 টাকা আছে। খাম পকেটে ভরলাম। ফুপা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি ইচ্ছা করলে আমার অফিসে কাজ করতে পারো। এন্ট্রি লেভেলের অফিসারের একটা পোস্ট খালি আছে। আমরা অ্যাডভার্টাইজ করব না, অ্যাডভার্টাইজ করলে সামাল দেওয়া যাবে না। তুমি চাইলে আজই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে। বেতন কত? বেসিক 3000 প্লাস, 40% হাউস রেন্ট, 200 কনভেন্স, 100 মেডিকেল। হিসাব করো কত হলো? জটিল হিসাব আমাকে দিয়ে হবে না ফুপা, তবে আমি খুব ভালো একজন লোক দিতে পারি, ভেরি অনেস্ট। তোমার কাছে তো আমি লোক চাইনি, তা চাননি, তবু হাতে যখন আছে তখন বললাম, আমার জানা মতে তার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এর উপর আমি 800 টাকা বাজি রাখতে পারি। এই টাকাটাই আমার সম্বল। আপনি যদি এমন কাউকে পান যে ওই লোকটার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে 800 টাকা দিয়ে দেব। ফুপা চুরুট ধরাতে ধরাতে বললেন, কি আছে লোকটার মধ্যে যা অন্য কারোর মধ্যে নেই? সে তার বাড়ির সামনে একটা আম গাছ দেখতে পায়, যদিও সেখানে কোনো আম গাছ নেই, কোনো কালে ছিলও না। সে পরিষ্কার আম গাছ দেখে, গাছে পাখি বসে থাকতে দেখে, পাখির কিচিরমিচির শুনতে পায়। ফুপা বিস্মিত হয়ে বললেন, তুমি এই বদ্ধ উন্মাদকে আমার কাছে চাকরি দিতে চাচ্ছ? জি। কেন বলো তো? ভদ্রলোকের চাকরি খুব দরকার। উনি অসুস্থ, অ্যাপিলেপসি আছে। আগে ভালো চাকরি করতেন, এখন চাকরি নেই। যদি চাকরি হয় মানসিক শক্তি পাবেন, এতে শরীর সুস্থ হতে থাকবে। তোমার ধারণা আমার অফিস পাগল সারাবার কারখানা? না, তা হবে কেন? একে উন্মাদ, তার উপর অ্যাপিলেপটিক পেশেন্ট, তাকে তুমি আমার এখানে চাকরি দেবার কথা ভাবলে কি করে বলো তো? আর ভাববো না ফুপা, এখন তাহলে যাই। যাও, খবরদার বাসায় আসবে না। বাদল আছে কেমন? ও ভালোই আছে, তোমার প্রভাব থেকে দূরে আছে। ভালো না থাকার তো কোনো কারণ নেই। আমি কি ওর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারি ফুপা? অনেকদিন দেখি না, কথা বলতে ইচ্ছা করে। অসম্ভব, টেলিফোন করতে পারবে না, এক্কেবারে অসম্ভব। বলবো ঢাকা সেন্ট্রাল জেল থেকে বিশেষ অনুমতি নিয়ে টেলিফোন করা হচ্ছে। মিনিট 2 কথা বলবো, 2 মিনিটে কি আর হবে? কিছু হবার থাকলে 2 মিনিটেই হবে। বাদলের মাথা খারাপ হয়েই আছে, ঠিক করার চেষ্টা করছি। তোমার টেলিফোন পেলে আর ঠিক হবে না। হিমু, তুমি বিদেয় হও। ক্লিয়ার, আউট। এখন থাকো কোথায়? কোথায় থাকি বলতে যাচ্ছিলাম, ফুপা আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, বলতে হবে না, জানতে চাচ্ছি না। আমি ঘর থেকে বেরোবার আগে বললাম, ফুপা, বাদলের ব্যাপারে একটা ক্ষুদ্র সমস্যা হতে পারে। ওই সমস্যাটা নিয়ে কি ভেবেছেন? কি সমস্যা? আমি জেলে আছি শুনে সেও ভাবতে পারে জেলে যাওয়াটা প্রয়োজনীয়, কাজী জেলে যাবার একটা চেষ্টা করতে পারে। ফুপার মুখ গম্ভীর হয়ে গেল। আমি চলে এলাম। মজনু মিয়ার ভাতের হোটেলে যেতে হবে, ভাতের বিল দিতে হবে। অনেক টাকা বাকি পড়ে আছে। মজনু মিয়ার হোটেলে খুব ভিড়, প্রচুর কাস্টমার, সবার জায়গা হচ্ছে না, কেউ কেউ দাঁড়িয়ে আছে। মজনু মিয়া টাকা গুনতে হিমশিম খাচ্ছে। আমাকে দেখে শীতল গলায় বলল, ভাইজান, কথা আছে। কি কথা? সাধারণ না প্রাইভেট? প্রাইভেট। আমি প্রাইভেট কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মজনু মিয়া তার ছোট ভাইকে ক্যাশে বসিয়ে এগিয়ে এলো। আমি বললাম, খুব ভালো বিজনেস হচ্ছে মজনু মিয়া, ব্যাপার কি? ব্যবসাপাতি হইল আপনার ভাগ্যের ব্যাপার, কখন কি হয় কিছু বলা যায় না। কয়েকদিন ধরে দেখতেছি আমার সামনের হোটেলের সব বান্ধা কাস্টমার এইখানে আসতেছে। বয় বাবুর্চি তো বাড়াতে হবে, এরা পারছে না, আরও কয়েকজন নিন দেখি, আর এদের বেতন বাড়িয়ে দিন। বাজে কথা বলবেন না তো হিমু ভাই, বাজে কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা যান, বাজে কথা বলবো না, আপনার প্রাইভেট কথা শুনবো। প্রাইভেট কথাটা কি? আপনি যে আপনার এক ভাগ্নেকে গছায় দিয়ে গেলেন, তার আছে মৃগী ব্যারাম। ওই দিন দুপুরে শরীরে কাঁপতে কাঁপতে পড়ে গেল, কেলেঙ্কারি অবস্থা। কাস্টমাররা সব খাওয়া ফেলে উঠে দাঁড়িয়েছে। তাতে অসুবিধা কি? অসুবিধা আছে না, এই রকম রুগী নিয়ে কারবার করলে তো হবে না ভাইজান, দোকানের বদনাম হবে, লোক আসা কমে যাবে। আপনি ওনারে আমার দোকানে আসতে নিষেধ করে দেবেন।
আচ্ছা, নিষেধ করে দেব। আপনি রাগ হলেও কিছু করার নাই। আপনার জন্য সব মাপ। কিন্তু হিমু ভাই, পাগল ছাগল মৃগী রোগী এদের আমি দোকানে ঢুকাবো না। ওই দিন আপনার ভাগ্নিরে দেখে আমি কানে হাত দিয়েছি। অনেক কাস্টমার বাইরে দাঁড়া হয়েছিল, গন্ডগোল দেখে ভিতরে ঢুকে নাই। আপনার ভাগ্নিরে আমি বলে দিয়েছি আর যেন এখানে না আসে। আপনি নিজেই বলে দিয়েছেন? জি ভাইজান, আমিই বলেছি, মৃগী রোগী আমার দরকার নাই। আমি পকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, রুগ্ন মানুষের প্রতি মমতা দেখানোর বদলে আপনি দেখাচ্ছেন ঘৃণা। এটা কি ঠিক হচ্ছে? রোগটা তো আপনারও হতে পারত। তাছাড়া এই যে আপনার দোকানে এত বিক্রি বেড়েছে, হয়তো আমার ভাগ্নের কারণেই বেড়েছে। এই কদিন তাকে যত্ন করে খাইয়েছেন বলেই বেড়েছে। এখন তাকে বিদায় করে দিয়েছেন, দেখা যাবে হুট করে আপনার বিক্রি বাট্টা পড়ে যাচ্ছে। আমাকে ভয় দেখায় লাভ নেই হিমু ভাই, আমি ভয় খাওয়ার লোক না। ওই মৃগী রোগী আমি আর দোকানে ঢুকতে দিব না। আচ্ছা, ঠিক আছে। আপনি মনে কিছু নেবেন না হিমু ভাই, আপনার জন্যে আমি আছি, অন্য কারো জন্যে না। আমি মজনু মিয়ার টাকা পয়সা মিটিয়ে মুর্শিদ সাহেবের খোঁজে বের হলাম। খিলগাঁয়ে তার বাড়িতে তাকে পাওয়া গেল না। ঘর তালাবন্ধ। বাড়িওয়ালাকে খুঁজে বের করলাম, বয়স্ক ভদ্রলোক। তিনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গেই ঘরে নিয়ে বসালেন। বললেন, উনি বাসা ছেড়ে দিয়েছেন। আমি বললাম, কোথায় আছে জানেন? জি না। বাসা ছেড়েছেন কবে? গত পরশু। 2 মাসের ভাড়া পাওনা ছিল, উনি ভাড়াটারা সব মিটিয়ে দিয়ে গেছেন। আমি বললাম, থাক, ভাড়া দিতে হবে না, বাদ দেন। রাজি হলেন না। জিনিসপত্রগুলি কোথায়? জিনিসপত্র তো কিছু তেমন ছিল না, একটা খাট, কিছু চেয়ার টেবিল, ওইসব একটা ঘরে তালা দিয়ে রেখেছি। বলেছি একসময় এসে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ভদ্রলোকের উপর মায়া পড়ে গিয়েছিল বুঝলেন। ভালো চাকরি করছিল, সুন্দর সংসার, হঠাৎ কি হয়ে গেল দেখেন, সব ছারখার। যাবার সময় বাসার সামনের খোলা জায়গাটায় দাঁড়িয়ে খুব কাঁদছিলেন, দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার বড় বৌমা বলল, বাবা, ওনাকে বলেন বাসা ছাড়ার দরকার নেই, ওনাকে থাকতে বলেন। এইগুলা হচ্ছে ভাই ভাবের কথা, সংসার তো ভাবের কথায় চলে না। তা তো ঠিকই, বিনা পয়সায় থাকতে দিলে আমার চলে কি করে? আমি তো এতিমখানা খুলি নাই। এই কথাই বৌমাকে বুঝায় বললাম। উনি কি বললেন? কিছু বলে নাই, চুপ করেছিল। লক্ষ্মী মেয়ে, শ্বশুরের মুখের উপর কোনো কথা বলবে না। তারপর শুনি রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, ভাত খাও নাই কেন? সে বলল, মানুষটার জন্য মনটা খুব খারাপ লাগছে বাবা, ভাত খেতে ইচ্ছে করছে না। কিরকম করে কাঁদছিল। যাই হোক, মেয়ে ছেলের কথা বাদ দেন, মেয়ে ছেলে বিড়ালের জন্যেও কাঁদে। এখন বলেন, আপনি ওনার কে হন? সম্পর্কে মামা হই। ও আচ্ছা, খুশি হয়েছি আপনার সঙ্গে কথা বলে। আমি বললাম, আপনার বড় বৌমাকে একটু ডাকবেন? কেন? একটু দেখব। ভালো মানুষ দেখার মধ্যেও পুণ্য আছে, যদি অসুবিধা না হয় একটু ডাকুন। ভদ্রলোক বিস্মিত হয়েই তার বড় বৌমাকে ডাকলেন। সাদাসিধা সরল চেহারার মেয়ে, 2 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে মেয়েটির? খুব বেশি হলে 19-20। তার কোলের শিশুটিও অবিকল তার মতো দেখতে। মা এবং শিশু যেন একই ছাঁচে তৈরি। আমি বললাম, আপনি কেমন আছেন? মেয়েটি জবাব দিল না। আমি বললাম, আপনার ছেলেটার কি নাম রেখেছেন? মেয়েটি এই প্রশ্নেরও জবাব দিল না। বাচ্চা নিয়ে ভেতরে চলে গেল। বাড়িওয়ালা ভদ্রলোক বললেন, আমার বৌমা খুব লাজুক স্বভাবের, বাইরের কারো সঙ্গে কথা বলতে পারে না। আমি বললাম, আমি কথা বলতে চাইও নি, শুধু দেখতে চেয়েছি। আচ্ছা ভাই, যাই। আপনার ভাগ্নেকে বলবেন জিনিসপত্র সাবধানে রাখা আছে, যেন চিন্তা না করে। জি আচ্ছা, বলবো। আপনার অনেক মেহেরবানি। নিতুর একটা চিঠি এসেছে। নিতুর স্বভাবও দেখা যাচ্ছে ইয়াদের মতো। চিঠি পাঠিয়েছে ইংরেজিতে টাইপ করে, ডাকে পাঠায়নি, হাতে হাতে পাঠিয়েছে। নিতুর ম্যানেজার চিঠি নিয়ে এসেছে, তার উপর নির্দেশ, চিঠি আমার হাতে দিয়ে অপেক্ষা করবে এবং জবাব নিয়ে যাবে। বড়লোকের ম্যানেজার শ্রেণীর কর্মচারীরা নিজের প্রভু ছাড়া সবার উপর বিরক্ত হয়ে থাকে। এই ভদ্রলোককে দেখলাম মহাবিরক্ত। প্রায় ধমকের স্বরে বলল, কোথায় থাকেন আপনি? কেন বলুন তো? এই নিয়ে 10 বার এসেছি। বসে যে অপেক্ষা করব সেই ব্যবস্থাও নেই। মেসের অফিস বন্ধ। একজনকে বললাম একটা চেয়ার এনে দিতে, সে আচ্ছা বলে চলে গেল, আর দেখা নেই। আমি গম্ভীর গলায় বললাম, এরপর যখন আসবেন একটা ফোল্ডিং চেয়ার সঙ্গে নিয়ে আসবেন। ম্যানেজারের মুখ কঠিন হয়ে গেল।
মনে হচ্ছে এ জাতীয় কথাবার্তা শুনি সে অভ্যস্ত নয়। নিতুর চিঠি বের করে বলল, চিঠি পড়ে জবাব লিখে দিন, আপা বলেছে জবাব নিয়ে যেতে। এখন চিঠি পড়তে পারবো না। ম্যানেজার হতভম্ব গলায় বলল, এখন চিঠি পড়তে পারবেন না? জি না। চিঠি আপা পাঠিয়েছে। আমি হাই তুলতে তুলতে বললাম, আপাই পাঠাক আর দিদিমণিই পাঠাক, চিঠি এখন পড়ব না। কখন পড়বেন? তাও তো বলতে পারছি না, আমার মাথা ধরা রোগ আছে, খারাপ ধরনের মাথা ধরা। এখন সেটা শুরু হয়েছে। আমি খুব ঠান্ডা পানিতে অনেকক্ষণ ধরে গোসল করব, তারপর দরজা জানলা বন্ধ করে ঘুমাবো। ঘুম থেকে উঠে যদি মাথা ব্যথা সেরেছে দেখি তখন পড়ব। আবার নাও পড়তে পারি। জরুরি চিঠি। আমার ঘুমটা চিঠির চেয়েও জরুরি। আপনি বরং এক কাজ করুন, এখন চলে যান, রাতে একবার খোঁজ নেবেন। আপাকে কি বলবো আপনি চিঠি পড়তে চাচ্ছেন না? আমি ম্যানেজারের মুখের দিকে তাকালাম। সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মানুষজন দ্রুত বদলে যাচ্ছে। সবাই ভয় দেখাতে চায়, ভয় দেখিয়ে কাজ সারতে চায়। কেউ ভয় দেখালে উল্টা তাকে ভয় দেখাতে ইচ্ছা করে। ম্যানেজার ব্যাটাকে চূড়ান্ত রকমের ভয় কি করে দেখানো যায় মাথায় কিছুই আসছে না। ম্যানেজার কঠিন মুখ করে বলল, আমি কি ওনাকে বলবো যে উনি বলেছেন যখন ওনার ইচ্ছা হয় তখন পড়বেন, এখন ইচ্ছা হচ্ছে না? আমি হাই তুলতে তুলতে বললাম, বলতে পারেন। আচ্ছা বলবো। চিঠিটা সঙ্গে করে নিয়ে যান, রাতে যখন আসবেন তখন নিয়ে আসবেন। আপনি কাজটা ঠিক করছেন না। সবাই তো আর ঠিকঠাক কাজ করে না, কেউ কেউ ভুলভাল কাজও করে। আমি ভুলভাল কাজ করতেই অভ্যস্ত। আপনি চিঠি নিয়ে যান। জি না, আমি অপেক্ষা করব। বেশ, অপেক্ষা করুন। আমার ঘরে একটা চেয়ার আছে, বের করে নিয়ে যান, বারান্দায় বসুন। শুভ বিকাল। আমি চেয়ার বের করে দিলাম। দীর্ঘ সময় নিয়ে গোসল সারলাম। ম্যানেজার বসে আছে মূর্তির মতো। আমি দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। দরজা না খুলেই ডাকলাম, ম্যানেজার সাহেব। জি। আপনি এখনো আছেন? জি। সঙ্গে গাড়ি আছে? আছে। তাহলে তরঙ্গিনী স্টোরে চলে যান, একটা বল পয়েন্ট কিনে আনবেন, চিঠির জবাব লিখতে হবে। আমার কাছে একটা বল পয়েন্ট আছে, 10 টাকা দিয়ে কিনেছিলাম, লেখা দিচ্ছে না। আমার কাছে কলম আছে। আপনার কলমে কাজ হবে না, আমাকে লিখতে হবে নিজের কলমে। তরঙ্গিনী স্টোর থেকেই কিনতে হবে? জি। স্টোরটা কোথায়? বলছি। আপনার কাছে বল পয়েন্টের দাম হয়তো 3 টাকা চাইবে, কিন্তু আপনি দেবেন 10 টাকা। নিতে না চাইলে জোর করে দেবেন। ম্যানেজার নিঃশ্বাস ফেলে বলল, জি আচ্ছা দেব, আপনি দয়া করে চিঠিটা পড়ুন। তার কঠিন ভাব এখন আর নেই। এখন সে ভীত চোখেই আমাকে দেখছে। আমি দরজা খুলে চিঠি নিলাম। ম্যানেজার সাহেবকে তরঙ্গিনী স্টোরটা কোথায় বুঝিয়ে দিলাম। ভদ্রলোক আরেকবার বলল, অন্য কোনো জায়গা থেকে কিনে আনলে হবে না? আমি কঠিন গলায় বললাম, না। নিতু লিখেছে, হিমু সাহেব, আশা করি সুখে আছেন। অবশ্যই আমার আশা করা না করায় কিছু যায় আসে না। আপনি সবসময় সুখেই থাকবেন এবং আপনার আশেপাশের মানুষদের নানানভাবে বিভ্রান্ত করবেন, বিপদে ফেলবেন। অন্যদের সমস্যায় ফেলাতেও সুখ আছে, সেই সুখের ঘাটতি আপনার কখনো হয় না। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আপনার বন্ধু অবশেষে আপনার সুচিন্তিত পরামর্শ গ্রহণ করেছেন। তিনি ভিখিরি হয়েছেন। ভিখিরির মতো সাজসজ্জা করে পথে পথে ঘুরছেন। এমন হাস্যকর ব্যাপার যে ঘটতে পারে তা কোনোদিনও কল্পনা করিনি। ইয়াদ বুদ্ধিমান নয়, এই তথ্য আপনি যেমন জানেন আমিও জানি, কিন্তু ও যে কতটা বোকা তা আপনি চোখে আঙুল দিয়ে আমাকে দেখালেন। ইয়াদের আত্মীয় স্বজনদের আমি বলেছি ব্যাপারটা আর কিছুই না, ইয়াদের এক ধরনের খেলা। ওরা ব্যাপারটা সেভাবেই নিয়েছে এবং বেশ মজাও পাচ্ছে। কিন্তু আমি তো জানি ব্যাপারটা খেলা হলেও আপনার জন্যে খেলা, ইয়াদের জন্য নয়। আপনি যে খেলা খেলছেন তা হলো ডেঞ্জারাস গেম। আশা করি আপনি জানেন খেলার শেষ কোথায় করতে হয়। আমি 2জন লোক ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছি, ওরা সব সময় তার দিকে লক্ষ্য রাখছে। আমার ধারণা ছিল 2 দিন পার হবার আগেই ওর মোহভঙ্গ হবে এবং সে বাড়িতে ফিরে আসবে। আমাকে জোর খাটিয়ে কিছু করতে হবে না, কিন্তু সে বাসায় ফিরছে না। আপনি এই চিঠি পাওয়া মাত্র এমন ব্যবস্থা করবেন যেন সে বাড়িতে ফিরে আসে। আমি একটি ব্যাপার খুব পরিষ্কার করে আপনাকে জানাতে চাই, তা হলো ও বোকা হোক যাই হোক, ওকে আমি অসম্ভব ভালোবাসি। ভালোবাসা মাপার যন্ত্র বের হয়নি, বের হলে আমার ভালোবাসার পরিমাণ আপনাকে মেপে দেখাতাম। ওর কোনো রকম ক্ষতি আমি সহ্য করব না, কাউকে সেই ক্ষতি করতেও দেব না।
ও কোথায় রাত্রি যাপন করে তা আমাদের ম্যানেজার সাহেব জানেন। উনিই আপনাকে সেখানে নিয়ে যাবেন। ওর মাথা থেকে ভূত সরিয়ে আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন এবং আর কোনো দিন ওর সঙ্গে যোগাযোগ রাখবেন না। আপনার জন্যে এই কাজ কঠিন নয়, বেশ সহজ। এই সহজ কাজের জন্য আমি অনেক বড় মূল্য দিতে প্রস্তুত আছি। টেল মি ইউর প্রাইস। আরও কিছু কথা বলার ছিল, ক্লান্ত বোধ করছি। নিতু। আমি চিঠি শেষ করে ডাকলাম, ম্যানেজার সাহেব। ভদ্রলোক তৎক্ষণাৎ সাড়া দিল, জি স্যার। আপনাকে কি চিঠির জবাব নিয়ে যেতে বলেছে? জি। বল পয়েন্ট এনেছেন? জি। 4 টাকা চেয়েছিল, আপনি 10 টাকা দিতে বলেছেন, দিয়েছি। নিতে চাচ্ছিল না, আপনার কথা বলে জোর করে দিয়ে এসেছি। ভালো করেছেন। আপনি কি চিঠির জবাব দেবেন? না, তবে আপনাকে নিয়ে ইয়াদের খোঁজে যাব। চলুন যাওয়া যাক। এখন গেলে ওনাকে পাওয়া যাবে না। ওনার একটা ঘুমাবার জায়গা আছে, রাত 11টার দিকে সেখানে ফেরেন। তাকে কি এখন ভিখিরির মতো লাগে? জি লাগে। ভিক্ষা শুরু করেছে? জি না। চলছে কিভাবে তা ঠিক জানি না। কিছু টাকা পয়সা নিয়ে বের হয়েছিলেন বলে মনে হয়। খাওয়া দাওয়া করছে? প্রথম দিন কিছু খাননি, রাতে একটা পাউরুটি খেয়েছেন। তারপর? আমি শুধু প্রথম দিনের খবরই জানি। ওর দিকে লক্ষ্য রাখার জন্যে লোক রাখা আছে না? জি আছে। ম্যানেজার সাহেব, আপনি নিজে কি খাওয়া দাওয়া করেছেন, না দুপুর থেকেই এখানে বসে আছেন? খাইনি কিছু। যান খেয়ে আসুন। জি না। না কেন? ম্যানেজার জবাব দিল না। আমি বললাম, নিতু কি বলে দিয়েছে আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করতে? জি। তাহলে চলুন, আমার সঙ্গেই চলুন, আপনাকে খাইয়ে আনি। লাগবে না? আসুন যাই। স্যার, আমি কিছু খাবো না। আপনারা এতক্ষণ শুনছিলেন অডিও বুকস ইকো বাংলায় লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস হিমুর 2য় পর্ব। গল্পটি কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।